স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। নানা ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এই সফর নিয়ে বিভিন্ন মহলেও নানা রকম জল্পনা কল্পনা চলছে। গত শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, দেশটির পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে 9ই ডিসেম্বর ঢাকা যাবেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাধীনতা পেলেও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়নি দুদক। অর্থ পাচার সহ দুর্নীতির বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি সাংবিধানিক এই সংস্থাটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে, আইনি স্বাধীন হলেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে দুদককে। আর দুদক কর্মকর্তারা মনে করেন, রাজনৈতিক ও আমলাতন্ত্রের হস্তক্ষেপ না হলে দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারবে সংস্থাটি। 1957 সালে দুর্নীতি দমন ব্যুরো গঠন হয়। 47 বছর পর 2004 সালে ব্যুরো থেকে গঠন করা হয় কমিশন। সরকারের অধীনে থাকা দুর্নীতি দমন সংস্থাটিকে আইনিভাবে করা হয় স্বাধীন। দুদকের নথিপত্র বলছে, যখন যেই সরকার ক্ষমতায় থেকেছে সেই সরকারের মন্ত্রী এমপিরা পেয়েছেন দায়মুক্তি তথা ক্লিন সার্টিফিকেট। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে ঢালাও দুর্নীতি মামলা। আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতার নামে প্রায় 150 দুর্নীতি মামলা করে দুদক। যদিও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রত্যাহার করে সংস্থাটি। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির শতাধিক সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যাদের বিরুদ্ধে ধাপে ধাপে মামলার প্রস্তুতি রয়েছে প্রতিষ্ঠানটির। টিআইবির নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে আসছে সংস্থাটি। আমরা মনে করি যে দুদকের কিন্তু এই যে কর্তৃত্ববাদ বিকাশের একটা অন্যতম ভূমিকা ছিল সুরক্ষাকারী হিসাবে, দুর্নীতি সুরক্ষাকারী হিসাবে। সেই জায়গা থেকে সরে আসার জন্য দুদকের নেতৃত্ব বিশেষ করে এবং জনবলের মধ্যে বিশেষ করে পেশাদারিত্বের পাশাপাশি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হতেই হবে। ক্যামেরার বাইরে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তারা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি তুলেছেন। তবে অনুকূল পরিবেশ পেলে দুর্নীতি দমনে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন সংস্থার মহাপরিচালক। এটা সত্য যে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। অনুকূল পরিবেশ পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কাজ যথাসময়ে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছার কথাও বলেন তিনি। রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নেতৃত্ব পেলে দুর্নীতি দমন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পারবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আজ 9ই ডিসেম্বর নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলা হানাদার মুক্ত দিবস। 1971 সালের 9ই ডিসেম্বর রাতে জেলা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলে বীর মুক্তিযোদ্ধারা। তীব্র লড়াই হয় শহরের কৃষি ফার্মে। তীব্র লড়াইয়ের মুখে পালিয়ে যায় হানাদার বাহিনী। বিজয়ের আগ মুহূর্তে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে হানাদার বাহিনী পালিয়ে গেলে সূর্য ওঠার আগে হানাদার মুক্ত হয় পূর্বধলার মাটি। দুটি উপজেলাতেই স্বাধীন দেশের পতাকা ওড়ান বীর সেনারা। উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা।
আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নবীন, ঠাকুরগাঁওয়ে কেমন শীত পড়েছে, সর্বনিম্ন তাপমাত্রা কত জানাবেন? ধন্যবাদ সামিয়া। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে যা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। দিন যত যাচ্ছে তাপমাত্রা কিন্তু ততই নামতে শুরু করেছে। আপনি জানেন যে উত্তরের এই জেলা হিমালয় পর্বতের খুব কাছে হওয়ায় কিন্তু প্রতি বছর শীতের যে দাপট এটি কিন্তু অনেক বেশি থাকে। এবছর তার ব্যতিক্রম নয়। গত কয়েকদিন ধরেই কিন্তু শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। আমরা দেখছি বিশেষ করে যারা কৃষক এবং যারা দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের কিন্তু দুর্ভোগটি অনেক বেড়েছে। তারা যে সাধারণ কাজকর্ম তাদের করতে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে এই জেলা কিন্তু অনেক দরিদ্র মানুষ আছে এবং তাদের অনেকেই কিন্তু শীতবস্ত্র অভাবে কিন্তু কষ্ট পাচ্ছে। আমরা প্রতি বছর যেমনটি দেখি যে শীতবস্ত্র বিতরণ হয়, বিভিন্ন সংস্থা শীতবস্ত্র বিতরণ করে। এবছর কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু খুব একটা আমাদের চোখে পড়ছে না, নজরে আসছে না শীতবস্ত্র বিতরণে। এতে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রান্তে ঘুরেছি, বিভিন্ন পথচারী বা বিভিন্ন যারা দিনমজুর তারা কিন্তু এমনটাই দাবি করছেন। এছাড়াও যদি ঠাকুরগাঁয়ের হাসপাতালের চিত্র বলি, আমরা হাসপাতালে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং রোগীর সংখ্যা বাড়ছে এবং এছাড়াও কিন্তু যারা নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে শিশু বিশেষজ্ঞ আমাদের জানিয়েছে। সব মিলিয়ে ঠাকুরগাঁয় এই শীত কিন্তু কোনো উপভোগের বিষয় নয়। এই শীত প্রতি বছরই সাধারণ মানুষের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসে। সামিয়া, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। নবীন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বক্তব্য দিচ্ছেন দুদক সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিজ্ঞাবদ্ধ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই অঙ্গীকার ব্যক্ত করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। নারীর পাশাপাশি বেগম রোকেয়া মানুষের জাগরণের গানই গেয়েছিলেন। তিনি আমৃত্যু লড়াই করেছেন নানা সমীকরণে পিছিয়ে পড়া বাঙালি নারীদের জন্য। গভীর অন্ধকার থেকে নিজে যেমন বেরিয়ে এসেছেন আলোকবর্তিকা হাতে, তেমনি চেয়েছেন নারীর জাগরণ। তাই কেবল দিবসের মধ্যে আবদ্ধ না করে প্রতিদিনই বেগম রোকেয়া চর্চার প্রয়োজন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু বাংলাদেশ নয়, বাংলাভাষী মানুষের কাছে খুব পরিচিত এক নাম। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্ম তার। 1932 সালের একই দিনে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় মৃত্যু। 52 বছরের ছোট্ট জীবনে নারী শিক্ষার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেন তিনি। শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা মুসলমান নারীদের জন্য তিনি শিকল ভাঙার গান গেয়েছেন। তাই তাকে এই অঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। যে আপুটি কাজটি করেছেন, মুখে কালি দিয়েছেন, এটা কাম্য নয়। উনি যে বইগুলো রেখে গেছেন ওগুলো আমাদের পড়া উচিত, তাহলে বুঝতে পারবো যে আগে মেয়েগুলো কিভাবে চলতো, তাদের আচরণ দেখলে বুঝতে পারবো যে এখন আমরা কতদূর এগিয়ে আছি। সামাজিক গোঁড়ামি কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষার আলো দিয়ে বিদ্রোহ করেন বেগম রোকেয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ওনার মুখে কালি লাগানোটা আসলেই নিকার্জন। উনি যদি আজকে না থাকতো আমরা এত জীবনেও আসতে পারতাম না। এটার বহিঃপ্রকাশটা আসলে আমাদের করতে হবে আমাদের পড়াশোনার মাধ্যমে। আমরা যখন ভালো জায়গায় যাব, আমরা যখন এই দেশটাকে জন্য নতুন কিছু দিতে পারবো, তখনই আসলে বেগম রোকেয়াদের যে কষ্ট, তাদের যে আসলে জার্নি, সেটা শুধুমাত্র সফলকাম হবে। অন্ধকার থেকে বাঙালি নারীদের আলোর পথ দেখানো বেগম রোকেয়া দিনে দিনে কেবল দিবস পালনে আবদ্ধ হয়ে গেছেন। যখনই যারা আমাদের এই অধিকারের জন্য লড়াই করেছে, তখনই তাদেরকে ভীষণভাবে নিগৃহীত এবং নির্যাতিত হয়েছে। আমি এবং আপনি, আমরা তাদের চেতনার মধ্যে, তাদের চিন্তার মধ্যে এই বার্তা দিতে ব্যর্থ হয়েছি। দিন দিন যেখানে বেগম রোকেয়া সংগ্রাম দেখানো পথ আরো প্রশস্ত হওয়ার কথা, সেখানে বিপরীত স্রোত দেখা যাচ্ছে। যে আমি নারী, কাজে আমি যদি এই কাজ করি বা আমি যদি এই কথা বলি বা আমি যদি কোনো সাহসী উদ্যোগ নেই, তাহলে আমাকেও এইভাবে কিন্তু সমাজ
পিছিয়ে রাখবে বা আমার উপরে একটা কালিমা লেপন করতে পারে। কাজে এটা কিন্তু গভীর ইঙ্গিত বহন করছে আমার এগিয়ে যাওয়ার জন্য। কাজে আমার মনে হয় অবশ্যই এটা মানবাধিকারের সাথে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে। কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কত দূর চলিবে। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। বেগম রোকেয়া দিবসে এই প্রশ্ন ঘুরে ফিরে আসে বারবার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। বৈষম্যের বিরুদ্ধে বারুদ জ্বালিয়েছিলেন যিনি, তিনি কেবল এই দেশ নয়, ছিলেন উপমহাদেশের নারী শিক্ষা আর জাগরণের অগ্রদূত। সেই রোকেয়ার সাখাওয়াতই বাংলায় এখন ভর্ৎসনার শিকার। রোকেয়ার ভাস্কর্যে অশ্লীল শব্দ, কালিমা লেপন করা হয়েছে গ্রাফিতিতে, অথচ তার সাহিত্যকর্ম নিয়ে ইউনেস্কো বিশ্ব স্মৃতির স্বীকৃতি আর স্পেন নির্মাণ করেছে চলচ্চিত্র। তাহলে দেশে কেন রোকেয়ার অযত্ন অসম্মান? এমন প্রশ্ন অনুরাগীদের। রোকেয়া সাখাওয়াতের সাহিত্যকর্ম সুলতানাস ড্রিম অবলম্বনে নির্মিত অ্যানিমেশন সিনেমা এল সুয়ানো দ্য লা সুলতানা গেল বছর মুক্তি পায় স্পেনে। এই দেশের কোনো নির্মাতা নন, সিনেমাটি নির্মাণ করেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা। এখানেই শেষ নয়, নারীর মুক্তিপ্রত্যাশী ওই উপন্যাসটি বিশ্ব স্মৃতি হিসাবে এবার স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বিশ্বজুড়ে আজও যার স্বীকৃতি চলছে, সেই বেগম রোকেয়া হঠাৎই নিজ দেশে হচ্ছেন উপেক্ষিত। যে 9 ডিসেম্বর পালিত হতো রোকেয়া দিবস হিসাবে, সেই দিনটিকেই বাংলা একাডেমি পালন করছে রোকেয়ার জন্ম মৃত্যুবার্ষিকী হিসাবে। রোকেয়া দিবসের যে অনুষ্ঠান, সেটাকে রোকেয়ার জন্ম মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করতেছেন। এটা হচ্ছে বাংলা একাডেমি। তবে রোকেয়ার মর্যাদা সমুন্নত রাখতে আন্তরিক তারা, দাবি বাংলা একাডেমির। সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির যৌথ যে আঞ্চলিক প্রোগ্রাম শিডিউল, সেটা হলো আমরা এইভাবে পালন করি, কিন্তু এটা রোকেয়া দিবসের সঙ্গে কোনো বিরোধ নাই। হয়তো রোকেয়া দিবস কথাটা উল্লেখিত হয় নাকি, ঠিক আছে। বেগম রোকেয়ার ভাস্কর্যে রংপুরে অশ্লীল শব্দ লেখা, টিএসসির রোকেয়া গ্রাফিতিতে কালি লেপন ছাড়াও আওয়াজ তোলা হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের। নির্মাণাধীন হলের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া হল করার দাবি জানাচ্ছি। যে রোকেয়া অনুপ্রেরণার অম্লান প্রতীক হিসেবে নারীদের প্রতিদিনের পথচলায় আলোকবর্তিকা, তার উপর এত ক্ষোভ কার? বেগম রোকেয়ার অনেক সম্মান, কিন্তু এখানেই বেগম রোকেয়ার সম্মান দেওয়া হচ্ছে না। এখানে যারা তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকে রোকেয়াকে গালাগালি করতেছে, যারা রোকেয়াকে জানে না, চিনে না, তাদের রোকেয়া সম্পর্কে জানা দরকার, থিসিস করা দরকার, গবেষণা করা দরকার। এদিকে জন্মের 145 বছরেও নিজ জন্মভূমিতে অবহেলিত নারী জাগরণের এই অগ্রদূত, সুখবর নেই ওপার থেকে তার দেহাবশেষ স্থানান্তরের। অবশ্য এসব বিষয়ে কর্তৃপক্ষের আশ্বাস দায় সারা। এরকম একজন মহিষী নারী, যার বাস্তবিকতা, যারা তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে, সেটা আমরা চাই না। এবং আমরা আমার সরকারের উচ্চ পর্যায়ে এবং মন্ত্রণালয় পর্যায়ে আমরা যোগাযোগ করব। এগুলো যেন সত্যিকার অর্থে এগুলো সংস্কার করা যায়, সেই পদক্ষেপ গ্রহণ করব। নারী শিক্ষা আত্মনির্ভরশীলতার দিগন্ত উন্মোচনে অসম্ভবকে সম্ভব করার দৃঢ় সংকল্প আর সাহস নিয়ে সমাজ আলোড়িত করতে সমতার অধিকারে আমৃত্যু সোচ্চার থাকা বেগম রোকেয়া সাখাওয়াত পরিবর্তিত বাংলায় যথাযথ মূল্যায়ন পাবেন, এমন আশা ভক্ত অনুরাগীদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। চুয়াডাঙ্গায় সড়ক, ব্রিজ ও কালভার্ট সংস্কার ও নির্মাণ কাজ থমকে আছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকাদার আত্মগোপনে থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার কাজ। কয়েকটি স্থানে নতুন সেতুর জন্য পুরাতন সেতু ভেঙে ফেলায় দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। এতে যেমন বাড়ছে জনভোগান্তি, অন্যদিকে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জটিলতা কাটিয়ে সমস্যার সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ খসকররা ও সরোজগঞ্জ আইলহাস সড়কের পুনঃসংস্কারের কাজ সহ প্রায় ২৩ কিলোমিটারের ৫টি নতুন রাস্তার কাজ শুরু হয়। এর মধ্যে দুটি সড়কের মাঝে রয়েছে নবগঙ্গা নদী। ব্যস্ততম এই সংযোগ সড়কটি সংস্কারের দুটি সেতু ও বেশ কয়েকটি কালভার্ট নির্মাণও শুরু হয়।
যৌথভাবে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ, মোতাহার ব্রাদার্স ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনে আত্মগোপনে চলে গেছে মোজাহার এন্টারপ্রাইজের মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ। এরপর থমকে গেছে গোটা প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট কারও দেখা মেলেনি 3 মাসেও। আজকে 4 মাস এই কন্ট্রাক্টটা আর খোঁজ নেই কোনো, সে ফেলে চলে গেছে। আমরা খুব দুরাবস্থায় রয়েছি বাপ। এই এরিয়ার সাথে টোটাল আলমডাঙ্গা উপজেলা যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ভেঙে ওরা বন্ধ করে রেখে দিয়েছে, ঠিকাদার তো দেখাই যায় না, মানুষের হয়রানি। নবগঙ্গা নদীর ওপর পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলে পাশ দিয়ে তৈরি করা হয় কাঁচা সড়ক, কিন্তু ভারী বৃষ্টিতে সেই সড়কটিও ভেঙে পড়েছে। এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো। আমাদের 3টা কালভার্ট, একটা ব্রিজ, মানে একই রাস্তা, মানুষের খুবই কষ্ট। মানে দীর্ঘদিন একদিন কাজ চলে, 3 দিন অফ। আর এই যে যন্ত্রণা ভোগ করছি, কাঁচামাল এখান থেকে তো যাচ্ছেই না। এবার যাতে হলে কত দূর ওই কাঁচামালটা পৌঁছাচ্ছে না। 11 মাসে এই কাজের অগ্রগতি মাত্র 8%। জটিলতার কথা স্বীকার করে পুনরায় কাজ শুরুর আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেড করে, মানে তাকে বাতিল করে যদি নতুন ঠিকাদার নিয়োগ করতে যায়, সেক্ষেত্রে আরও দেরি হয়ে যেতে পারে এবং সেটার সাথে কস্টিংয়ের একটা ইনভলভমেন্ট আছে। এলজিডি থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এক্সিস্টিং ঠিকাদারকে দিয়ে কাজটা করানো যায় কিনা। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। মান আর স্বাদের বৈচিত্র্যে ভরপুর ব্যতিক্রমী এক ভাপা পিঠার খোঁজ মিলেছে নরসিংদীতে। এ যেন মায়ের হাতের পিঠা, যাকে নিয়ে উন্মাদনায় মেতেছেন ভোজন রসিকরা। 1 যুগেরও বেশি সময় ধরে ক্রেতার মন জয় করে সাড়া ফেলেছেন মালেক মিয়া। মুন্সিয়ানার ছাপও কম নয়, যে পিঠায় সংমিশ্রণ ঘটেছে 16টির বেশি উপাদানের। হেমন্তের সন্ধ্যা, সময়ের সাথে বাড়ছে শীতের তীব্রতা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়েও ভিড় বাড়ে পিঠাপ্রেমীদের। শীতের সময়ে মালেক মিয়ার ভাপা পিঠার দোকান ঘিরে এমন জটলা প্রতিদিনের। পিঠা তৈরিতে 12 বছরের অভিজ্ঞতা তার। মুন্সিয়ানাও কম না। সুগন্ধি আতপ চাল, বাদাম, মুরব্বা সহ অন্তত 16টি উপাদান দিয়ে বিশেষ এক ভাপা পিঠা তৈরি করেন তিনি। ক্রেতারা বলছেন, নগর সমাজে অলিতে গলিতে পিঠার দোকান দেখা গেলেও মালেকের পিঠার স্বাদ অনন্য। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় করেন অন্য জেলার পিঠাপ্রেমীরা। সেজন্য আমি ওনার পিঠা পছন্দ করি। এটা কেমন জানতে চান তাহলে আপনার খেতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই যে এটা কেমন তা বোঝার জন্য। একবার যদি কেউ খায় তাহলে মনে হবে এরকম পিঠা হয়তো জীবনে আর ওইরকম ভাবে খাওয়া হয়। অনেক বিখ্যাত পিঠা, শীত যেহেতু শুরু হয়ে গেছে তাই পিঠা খেতে আসছি। 120 টাকা এবারে যাতায়াত ভাড়া আমার, বুঝছেন, আমি এই পিঠা খাওয়ার লেগে আইছি। প্রতিটি ভাপা পিঠা 30 টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। লাভের একটা অংশ দান করেন ধর্মীয় প্রতিষ্ঠানে। এই পিঠাগুলি আজকে 12 বছর যাবত এই ফ্রিজের হিসাবে বিক্রি করি। এই পিঠাটা যদি কেউ বানায় খাওয়ায় তাহলে 50,000 টাকা পুরস্কার দেব। এই পিঠার কামাইটা 3টা ভাগ হয়, মসজিদ মাদ্রাসায় দিখানা 2 ভাগ, মালিক মামাই নিজে খায় 1 ভাগ। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টায় অন্তত 30,000 টাকার পিঠা বিক্রি করেন মালেক মিয়া। শীত আরও বাড়লে বিক্রির পরিমাণ 50,000-এ দাঁড়াবে আশাদার। ডিবিসি নিউজ ডেস্ক। প্রথম ওয়ানডেতে টাইগারদের 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। টস জিতে 295 রানের টার্গেট দেয় টাইগাররা। জবাবে 5 উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় ক্যারিবীয়রা। শুরুটা ভালোই করেছিলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। 6 বাউন্ডারি আর 3 ছক্কায় 60 বলে 60 রানের ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম। ঝুড়িতে যোগ হয় মাহমুদুল্লাহর 44 বলে করা 50 রান ও 101 বল খেলে মেহেদী হাসান মিরাজের 74 রান। 294 রান করেও 2.2 ওভার বাকি থাকতে 5 উইকেটে হারে টাইগাররা। ক্যারিবীয় ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডের 8 ছক্কা আর 7 বাউন্ডারিতে 80 বলে 113 রানের ঝোড়ো ইনিংসে লন্ডভন্ড হয়ে যায় ওয়ার্নার পার্কে বাংলাদেশের জয়ের স্বপ্ন। রাদারফোর্ডে ভর করে 10 বল বাকি থাকতেই প্রতিপক্ষের দলীয় সংগ্রহ 282। 14 বল হাতে রেখেই 5 উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচটা জিততে চায় বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা আইরিশ মেয়েদের কাছে টি20 সিরিজে নিজেদেরকে হোয়াইট ওয়াশ এড়ানোই মূল লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির দলের। সিলেট স্টেডিয়ামে আজ সকাল 10টায় শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের শেষ টি20।
প্রথম ম্যাচে লড়াই করে হার, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ধস, প্রথম ম্যাচে এলোমেলো বোলিং, দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিং, সব মিলিয়ে 2 ম্যাচে গুছিয়ে উঠতে না পারার কারণেই আয়ারল্যান্ডের মেয়েদের কাছে সিরিজটাই হাতছাড়া করল স্বাগতিকরা। ওয়ানডের হোয়াইট ওয়াশ প্রতিশোধের নেশা আইরিশ মেয়েদের চোখে, বিষয়টা জানে বাংলাদেশের মেয়েরাও। কখনো ব্যাট কখনো বল, ক্লিকটা হচ্ছে না ঠিক মতো। ওয়ানডে সিরিজের মতো টিম গেম দিয়েই শেষ ম্যাচটা জয়ের লক্ষ্য। দুইটা টিমই খেলতে নামি, দেখেন বলতে গেলে ওরাও যেমন খেলতে আসছে আমরাও খেলতেছি। সো হয়তো বা আমরা একটু বা ওদের থেকে পিছিয়ে ছিলাম। আমরা যদি নিজেদের রোলটা প্লে করতে পারি, অবশ্যই আমরা নিজেদের বেটার অপশন আছে। শেষ ম্যাচের পুরোটাই মাঠে গড়াবে দিনের আলোয়। আবহাওয়ার পূর্বাভাসও বলছে প্রয়োজন হবে না ফ্লাড লাইটের। আগের 2 ম্যাচের টস হারটাও ম্যাচ হারে রেখেছে ভূমিকা। অ্যাডভান্টেজ বলতে আমরা ফ্ল্যাট লাইটেও খেলি, আবার আপনার সকালেও খেলি। এটা কোনো ইস্যু মনে করছি না আমি আসলে, কারণ আমরা একটা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদেরকে সব কিছুতেই হ্যান্ডেল করতে হয়। ডে নাইটও খেলতে হয়, আপনার মর্নিংও খেলতে হয়। নিজেদের 129 নম্বর টি20টা জিততে চায় বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে 14তম ম্যাচে 9ম জয়ের খোঁজে জ্যোতি ব্রিগেড। শেষ ভালো যার সব ভালো তার, যদিও আগের 2 ম্যাচে সেই ভালোটা দেখাতে পারেনি কিংবা দেখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে প্রত্যাশা শেষ ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে নিজেদেরকে বাঁচানোর। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।